তো কোচিংয়ে আমরা কি করতাম, ধরেন আমরা বিভিন্ন গ্রুপ ভার্ব, প্রিপোজিশন এই ধরনের জিনিসগুলো আমরা মুখস্থ করতাম একটা 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 একটা। তাকে প্রশ্ন জিজ্ঞেস করলে সে পুরো পৃষ্ঠাব্যাপী মানে পুরো পৃষ্ঠা মুখস্থ দাঁড়ায় বলতো। আমরা ধরেন একটা জিজ্ঞেস করতো যে পুট আউট অর্থ কী, গিবন অর্থ কী, এই ধরনের সে পুরো পৃষ্ঠা মুখস্থ বলে দিত। এরপর সবচেয়ে একটা লাগে আমার যে এই যে এত বছর তার সাথে চলছি আমি, কখনো আমি তাকে এক টাকার কিছু খাওয়াইতে পারি নাই, কখনোই না। কিন্তু আমার লাইফে শুধু একজন মানুষ আছে বন্ধু, যাকে আমি কখনো মানে আমি বিল দিতে পারি নাই, খাওয়াইতে পারি না। দর্শক আসসালামু আলাইকুম, দ্য ডেইলি ক্যাম্পাসের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একজন কবির কথা শুনব, যে কবি শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে অসংখ্য কবিতা লিখেছেন। ওসমান হাদির জীবন নিয়ে যিনি গবেষণা করেছেন, তার লেখা কবিতাগুলো গানে কনভার্ট হয়েছে। তিনি ওসমান হাদির বন্ধু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জিয়া হক ভাই। জিয়া হক ভাই, দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাই, যেটা আপনি আলোচনা করছিলেন আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার পর, যে ওসমান হাদি, শহীদ শরীফ ওসমান হাদি আপনার বন্ধু। তো আসলে আমি ওসমান হাদিকে নিয়ে আপনার কাছে কিছু জানতে চাই, যে বিষয়গুলো আসলে এখনও অব্যক্ত বা মানুষ জানে না। আপনার সাথে নিশ্চয়ই ওসমান হাদির অনেক স্মৃতি জড়িত, যেহেতু আপনার বন্ধু, আপনারা একই এলাকায় পড়াশোনা করেছেন। আমি এমন কিছু জানতে চাই যেটি আসলে এখন পর্যন্ত কোনো গণমাধ্যমে আসেনি। শহীদ ওসমান হাদিকে নিয়ে যদি বলতেন এরকম কোনো স্মৃতি। ধরেন ওসমান ভাইকে তো আমরা যারা মাদ্রাসায় পড়ছি এরা বন্ধু এক ক্লাসের, কিন্তু আমরা পরস্পরকে এখনো ভাই বলি। আমার আরো বন্ধু বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আছে সবাইকে ভাই বলে ডাকে, আমাদেরও ভাই বলে, কিন্তু বন্ধু। তো এই ওসমান ভাই ধরেন আমরা তাকে চিনতাম মূলত ওই হাদি ভাই হিসেবে না। আমরা তার নাম ছিল শরীফ ওসমান বিন হাদি, এবং শরীফ দীর্ঘিকার, হাদিতে দীর্ঘিকার, এখন রসিকার দেয়, আমরা ওইভাবে চিনি যে ওসমান বিন হাদি। তো ওসমান ভাইয়ের সাথে আমার সবসময় বিভিন্ন বিষয় কথা, আমরা যেহেতু একদম ছোট থেকে ক্লাস 7 থেকে লেখালেখি করে, আমার 2005 সালে যখন কবিতার বই বের হয়, ওই কবিতার বই 1700 কপি চলছে ওই সময়। তো এই কবিতার বই সে অন্য মাদ্রাসায় পড়ছে, নেসারাবাদ ছাড়ছে না, পাশাপাশি ওই মাদ্রাসা থেকে সে ওই বই কিনছে। এবং এই যে শরীয়তপুরি হুজুর, যার মানে উৎসাহে আমি প্রথম কবিতা লিখি জীবনে, সে আমার কাছে কিছু বই বলছে যে তুমি কিছু বই দিও, তার কাছে কিছু বই দিছি। ওই বই আবার শরীফ ওসমান ভাই কিনছে, কিনে আমাকে আবার চিঠি লিখছে যে ভাই আমি তো আপনার বই পাইছি, এর থেকে পরিচয়। এরপর তখন আর তো মোবাইলের যুগ না, দেখা হয় নাই। ওই ওই শরীয়তপুরি হুজুর যখন আমাকে ডাকছে তখন ওই ওসমান ভাই আসছিল, কিন্তু তখন কথা হয়েছে, ওই স্মৃতিটা আমার ওইভাবে নাই। এরপর 2007-এ যখন আমরা 6-এ দাখিল দিয়ে ঢাকায় আসি, এরপর 8-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলিম দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, ওই সময় একসাথে কোচিং করতাম। তো কোচিংয়ে আমরা কি করতাম, ধরেন আমরা বিভিন্ন গ্রুপ ভার্ব, এরপর প্রিপোজিশন এই ধরনের জিনিসগুলো আমরা মুখস্থ করতাম একটা 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 একটা। তাকে প্রশ্ন জিজ্ঞেস করলে সে পুরো পৃষ্ঠাব্যাপী মানে পুরো পৃষ্ঠা মুখস্থ দাঁড়ায় বলতো। আমরা ধরেন একটা জিজ্ঞেস করতো যে পুট আউট অর্থ কী, গিবন অর্থ কী, এই ধরনের সে পুরো পৃষ্ঠা মুখস্থ বলে দিত। তখন থেকে যে সম্পর্ক, তখন আমরা 2009-10-এ ভর্তি হলাম। পরের বছর সে আবার 10-11 সেশনে রাষ্ট্রবিজ্ঞানে চলে যায়, কিন্তু তার সাথে আমার কখনো যোগাযোগ বিচ্ছিন্ন হয় নাই, কখনোই না। বিভিন্ন ধরেন সে আমাকে ইংরেজি শেখার জন্য সে কোচিং করতো, সাইফুরসে কোচিং করতো, আমাকে নিয়ে গেলো ভাই এখানে কোচিং করেন। এরপর যখন আমি বিসিএস দিলাম, সে ওই বিসিএসে সাইফুরস কোচিং আমার বললো যে ভাই আপনি এখানে আসেন, কম টাকায় আপনার টাকা দিতে হবে না, এবং সে আমার টাকা নেয় নাই, ভর্তি করে দিস। এরপর সবচেয়ে একটা লাগে আমার যে এই যে এত বছর তার সাথে চলছি আমি, কখনো আমি তাকে এক টাকার কিছু খাওয়াইতে পারি নাই, কখনোই না। কিন্তু আমার লাইফে শুধু একজন মানুষ আছে বন্ধু, যাকে আমি কখনো মানে আমি বিল দিতে পারিনি, খাওয়াইতে পারিনি। এমনকি যেদিন সে গুলিবিদ্ধ হয় তার আগের শুক্রবার, সে ওই যে ভ্যানে চালু করলো না, প্রচারণা চালু করলো, আমি বাংলা একাডেমি থেকে বের হই, সে বাংলা একাডেমির সামন দিয়ে যায়, মানে ভ্যান থেকে লাফ দিয়ে সে আমার পাজায় ধরছে। তাই আমি তাকে মাঝে মাঝে বলতাম যে ভাই এত পাগল হলে তো চলবো না, মানে একটু চুপচাপ থাকতে হবে। কয় ভাই পাগল ছাড়া দুনিয়া চলে না। আমাদের এক বন্ধু আছে আমিম, তো সে এই ওসমান হাদির ব্যাপারে নানান কথাবার্তা বলতো, আমার সাথে গল্প করতাম। হঠাৎ এই যে ধরেন 5 আগস্টের পরবর্তী বা ওই কোটা আন্দোলনের সময় সে অনেক ছিল, মানে আন্দোলনে তৎপর ছিল, কিন্তু এর আগে থেকে তো আমরা চিনি। তো হঠাৎ যদি একজন মানুষ চেঞ্জ হয়, তার ভিতরে কিন্তু একটা চেঞ্জ আসে, এর ছিল না। এর যখন কোনো ফোন দিতাম বা কোনো ধরনের হইতো, এমনকি সে নিজের থেকে আমার বেশি, আমার কাছে মনে হইতো আমার মনে হয় বিরক্ত করে, মানে এরকম লাগতো। অনেক বন্ধু বান্ধব আছে না যে আপনাকে আঠার মতো লেগে থাকে, সে আমার সাথে এইভাবে থাকতো। একবার টিএসসিতে আমি একটা কাজে আসছি, সে টিএসসিতে সংবাদ সম্মেলন করবো, মানে অনেক পত্রপত্রিকা সাংবাদিক রেডি, সে ওখান থেকে উঠে এসে তার এই যে ভাই, বড় ভাই ওমর ভাইকে বলতেছে জিয়া হক ভাই একটা চেয়ার দেন। সে উঠে আমার চেয়ারে মানে জোর করে বসাইলো, ভাই এখানে বসেন। বসলাম, একটা পর্যায়ে আমি বললাম যে ভাই আমার একটা ক্লাস আছে,
পরে বলছে আচ্ছা ঠিক আছে ভাই আপনি যান। আর আমি যেখানে জব করি মূলত তখন অনেক সময় থাকতে হয়, সব মিলিয়ে তার সাথে দেখা একটু কম হইতো, কিন্তু সে আমার হোয়াটসঅ্যাপে মানে খুব ভয়েস মেসেজ দিত, বারবার ভয়েস মেসেজ দিত এরপর সে যে বই বের করলো যেটা লাভায় লাল শাক পূবের আকাশ, এইটার পুরো প্রুফটা সে আমার কাছে পাঠাইছে যে ভাই এটা একটু দেখে দেন। পরে আমি দেখে টেকে বললাম যে ভাই আমি প্রিন্ট দিয়ে দেখি। প্রিন্ট দিয়ে দেখার পর আমি কিছু শব্দ ধরেন সে লিখছে মুসলমান, ইসলাম, মানে একদম গ্রামের শব্দ। আমি বললাম যে ভাই এই শব্দগুলি কি এইভাবে থাকবে? কই যে ভাই আমরা তো আসলে এইটাই বলি, এইটাই থাকুক। এরপর আমি আরেকটা কথা বলছি ভাই এইটার ভিতরে আপনি প্রত্যেকটা পৃষ্ঠায় মানে বারুদ, কলজে, আগুন, এই ধরনের শব্দ, মানে অসংখ্য প্রতিবাদের শব্দ, এবং বিশেষ করে ধরেন দেশের আমরা যাদের দেশের বন্ধু বলি বা শত্রু বলি এই ধরনের লোকজন, আবার ধরেন এই যে কালচারাল যে বিষয়গুলি এইগুলি তার কবিতার বইতে দেখবেন অবশ্যই পড়ছেন ওই ধরনের। আমি বললাম যে ভাই এই বিষয়গুলি এইভাবে কি সামনে আনতে হবে? বললো যে ভাই থাকুক। শেষে আমি বললাম ভাই আপনি তো একটা পৃষ্ঠার জন্য 2বার গুম হবেন, কয় সমস্যা নাই, গুম হইলে কি হবে? এরকম কোনো শব্দ, এমনকি সে আমি যতবারই বলছি সে কোনো শব্দ তার যে লেখা ওই থেকে সে সরে নাই, বলছে ভাই এটা থাকুক, এটা থাকুক। পরে আমি একটা সময় মনে হয়েছে যে না সেইভাবে রাখতে চায়। এরপর তাকে নিয়ে আমি আল মাহমুদের বাসায় গেলাম একবার, অনেক দিন বলতেছিল ভাই একটু চলেন একটু চলেন। একদিন গেলাম, ওখানে সে আল মাহমুদের পাশ হয়ে কদমুখী করলো, আমারে বললো যে ভাই আপনি ছবি তোলেন। আমি ছবি নিলাম, বললো যে ভাই অনেক সুন্দর ছবি হয়েছে কিন্তু কোথাও দিয়েন না। আরেকবার ঈদে বাড়ি গেছে, বাড়ি থেকে সে ওই যে এই ছবিটা অনেকে দিছে যে নৌকায় চলতেছে, সে নৌকায় যাইতেছে, কি যেন একটা গানই করছে, শেয়ার করছে, এবং এই ইনকিলাব এই মঞ্চের পেজ থেকে এটা পরে শেয়ার হয়েছে। ওই জায়গায় সে ঘুরতেছে, সে বললো যে ভাই আমার একটা কবিতা লিখে দেন আমারে নিয়ে। পরে আমি 15-20 মিনিট বা আর একটু কম সময় আমি প্রথম বলছি ভাই দিতে হবে, হ্যাঁ দেন ভাই, এমন করেন কেন? পরে আমি একটা কবিতা লিখে তাকে দিছি। সে বললো ভাই এটা আবার প্রকাশ করে না, বলছি না সমস্যা নাই থাকবে। পরে আমি আর দিই নেই, তারে দিছি, সে ওইভাবে রাখছে। এরকম আর কি। ধরেন সে এই যে পরবর্তীতে সে যেরকম অনেক সামনে আসছে, এর আগে সামনে আসতো না, কিন্তু তার ভিতরের যে আগুন এটা ওই সময় থাকতে আমি তো তারা বলতাম যে ভাই পাগলা ভাই, এরকম বলতো। আর আমাদের সাথে সে সব সময় যে আমি ছোটোকাল থেকে লেখালেখি করি, বই প্রকাশ করি করি, সে তো প্রকাশনে আসে নাই, কিন্তু তার ভেতরে দেখতাম আমার বইয়ের কোন শব্দ তার ভালো লাগছে, কোন শব্দ ভালো লাগে নাই, আমি কার কাছে গেলে তার ভালো লাগে না, কার কাছে গেলে ভালো লাগে, এই জিনিসগুলি সে খুবই করতো। এই যে আমি একটু আগে যে মতিউর ভাইকে বলতেছিলাম যে ভাই একজনে পলিটিক্যাল আদর্শ তার অন্যরকম, আমার অন্যরকম হইতে পারে, কিন্তু তার সাথে আমার সম্পর্ক ছিন্ন হয় না। ছিন্ন হয় না। হ্যাঁ, যে সম্পর্ক একজন মানুষ পলিটিক্যাল আইডিওলজি অন্যরকম হইতে পারে, কিন্তু তার সাথে আমার সম্পর্কের জন্য ঠিক থাকে। তো তাকে দেখতাম এইসব বিষয় আমাকে বলতো যে ভাই এটা এটা, এবং মানে ভয়াবহ রকমের স্বপ্নবাজ ছিল। যে ওই যে কালচারাল হিরো নামে একটা আমি গান লিখছি, সেটার ভিতরে আছে যে এত স্বপ্নবাজ একটা লাইন আছে যে স্বপ্নবাজের এর কি যেন একটা লাইন ভুলে গেছে আর কি। আমার কবিতা এমনি মুখস্থ থাকে না, খুব কমই থাকে মুখস্থ থাকে, যে খুব স্বপ্নবাজ, ভয়াবহ রকমের স্বপ্নবাজ ছিল।